এই পর্বে উপস্থিত আছেন আমাদের দেশের দুজন গুণী মানুষ। আমি পরিচয় করে দিচ্ছি তাদের সঙ্গে। আমার সঙ্গে আছেন কবি মনিরুজ্জামান শাওন, আমার সঙ্গে আছেন প্রখ্যাত আবৃত্তি শিল্পী টিটো মুন্সী। আজকে আমরা একটু আয়োজন করছি ভিন্নভাবে। প্রিয় দর্শক, যে একজন কবি পাশে বসে থাকবেন, কিছু কথা শুনবেন, বলবেন, আর তার কবিতার আবৃত্তি নিজে কানে শুনবেন এবং উপভোগ করবেন। হয়তো অনেক সময় আবৃত্তিকারেরা আবৃত্তি করেন, কবিরা টেলিভিশনে শোনেন কিংবা মঞ্চের সামনে বসে থাকেন, কিন্তু একদম পাশাপাশি অনুষ্ঠানে থেকে নিজের কবিতা নিজে শোনা এবং সে সম্পর্কে তার প্রতিক্রিয়া ব্যক্ত করা, সেটি খুব কম। আমি প্রথমেই আজকে যাব মনিরুজ্জামান শাওনের কাছে, যে আপনার দুটি কাব্যগ্রন্থ, দ্বিতীয় কাব্যগ্রন্থ আপনি যথেষ্ট ম্যাচিউরড, দক্ষ এবং কবিতার অনেক কাছাকাছি আপনি যেতে পেরেছেন বলে আমি মনে করি, এবং সেক্ষেত্রে আপনার কবিতার প্রচার হওয়া খুব জরুরি। আবার প্রচার করে কিন্তু আবৃত্তি শিল্পীরা। টিটো মুন্সী আছেন এবং তিনি সম্মত হয়েছেন আপনার একটি কবিতা তিনি পড়বেন। এটা কিন্তু আপনার জন্য খুব আনন্দের। আপনার কেমন লাগছে যখন আপনার কবিতা আপনি এখনো শোনেননি, শোনার অপেক্ষায় আছেন, কেমন লাগছে? আসলে তার মতো এত গুণী আবৃত্তি শিল্পী বাংলাদেশের দ্বিতীয়টা নেই আমার জানা মতে। তো তার কণ্ঠে আমি এই আবৃত্তিটা শুনবো, 1 মাস ধরে আমার ঘুম হচ্ছে না। বাহ, খুব একজন কবির এই অনুভূতি খুব ভালো লাগছে। দ্বিতীয় কাব্যগ্রন্থে আপনি কি মানে এই সমকালীনতা কিংবা এর বাইরেও মানব জীবনের তো অনেক দর্শন আছে, মানে সে তার বস্তুগত জগৎ, তার পারলৌকিক জগৎ, মরমী জগৎ, সেগুলো সব কবির মধ্যে থেকে আপনার অবস্থা কি বলেন? আমি আসলে চেয়েছি যে জাগতিক যে সম্পর্কটা আমাদের, সেটা প্রেমের হোক, সাংসারিক হোক, সে জগৎটাকে সুফিজমের মধ্যে নিয়ে গিয়ে সেটাকে পরিশুদ্ধ করা। যেমন একটা জংলা হাতি যদি বনে আপনি বিচরণ করে বা ঘোড়া ছেড়ে দিলেন, সে কিন্তু নির্দিষ্ট পরিসীমার মধ্যে চলতে পারবে না, তাকে কি করতে হবে? একটা দড়ি দিয়ে তাকে বাইধা রাখতে হবে। সুফিজমটা হয়েছে মানুষের সেই রকম একটা মনটাকে বেঁধে রেখে তাকে পরিশুদ্ধতার দিকে নিয়ে যাওয়া। আমি জাগতিক সম্পর্কটাকে ঈশ্বরের কাছে, খোদার কাছে, আল্লাহর কাছে নিয়ে যাওয়ার জন্য যে পরিশুদ্ধতাটা, সেইটা নিয়ে কবিতা লেখার চেষ্টা করছি। টিটো মুন্সীর কাছে যায়। আজকে মনিরুজ্জামান শাওনের কোন কবিতাটি আপনি নির্বাচন করেছেন আবৃত্তি করে? ওই যে শাশ্বত পদচিহ্ন যে বইটি আছে, তার থেকে অন্ধকার কবিতাটি শুনি আমরা। দেখি, আবৃত্তি করার চেষ্টা করছি। কবি খুব ভালো লিখেছেন, আমার কাছে ভালো লেগেছে কবিতাটি খুব। অন্ধকার, প্রগাঢ় অন্ধকার, ধু ধু অন্ধকার, দেখবে তাহলে এসো আমার দিকে তাকিয়ে দেখো, মন পোড়ার সমস্ত ভস্য শরীরে কেমন লেপ্টে আছে, শ্মশান ঘাটের মতো দিবা অন্ধকার, জীবন আর মৃত্যুর শূন্যে অবিচ্ছেদ্য অন্ধকার। কই দেখতে পাচ্ছ? পাচ্ছ না? নিমগ্ন চোখে চেয়ে দেখো, সূক্ষ্ম সূক্ষাতির বিরোহী আলো জেলে চেয়ে দেখো, অমানিসার ঘোর নীল অন্ধকার, নিত্য দিবানিশি পদ্ম গোখরার মতো খেলা করে ললাটে। এ অন্ধকার ছুঁয়ে দেখো, জোনাকির মতো করতলে বন্দি করা যায়, জোনাকির মতো করতলে বন্দি করা যায়। কলঙ্কিত চোখে কাজল করে কলঙ্কের চিরঞ্জীব চিহ্ন আঁকা যায়, জলের মতো হাতের তালুতে তুলে দুরন্ত বালকের মতো খেলা করা যায়। কি দেখতে পাচ্ছ? কবির কাজ হচ্ছে তার অন্তর্গত সত্যকে উন্মোচন করা, মানুষের সত্যকে দেখা এবং রিলেট করা, একটার সঙ্গে একটা সংযোগ স্থাপন করা। সেক্ষেত্রে আমাদের মনিরুজ্জামান শাওনের শব্দের যে ভাণ্ডার, সেটি বেশ প্রচুর। আপনাকে ধন্যবাদ এই কবিতাটি পড়বার জন্য। আমি চাই যে আমাদের যা তরুণ কবি, তাদের কবিতা পাঠ করা হোক। শুধু রবীন্দ্রনাথ, নজরুল, সুকান্ত, জীবনানন্দ, জসিমউদ্দিন আমরা পড়ছি, কিন্তু তার পাশাপাশি এই প্রজন্মের তরুণরা কি লিখছে সেটাও কিন্তু আমাদের দেখা দরকার। অসাধারণ লিখছে তো, অসাধারণ লিখছে। সুতরাং সেগুলো আবৃত্তিযোগ্য কবিতাগুলো অবশ্যই আবৃত্তি করতে হবে। শাওন, আপনার প্রতিক্রিয়া ব্যক্ত করেন, আপনি কেমন লাগলো আপনার? তো অসাধারণ, তার মতো একজন গুণী শিল্পী আমার কবিতা আবৃত্তি করেছে। আপনি একজন গুণী শিল্পী, আপনার সামনে
আমার হাত পা কাঁপতেছিল যে কোথায় ভুল, কোথায় কি হচ্ছে। শুনুন। আমি আসলে আমার জীবনে আজকের ঘটনাটা চিরস্মরণীয় হয়ে থাকবে। আমরা আমার লেখা একেবারে আজকে সার্থক। 100% কোনো ইয়ে নাই, মানে বিজ্ঞানও নাই যে শতভাগ একেবারে নিট করা, কিন্তু আমরা চেষ্টা করি, আমরা ওই দিকে যাবার চেষ্টা করি, আমাদের জীবন দর্শনকে সেভাবে আমরা মেলাতে চেষ্টা করি। আজকে দুজন আমাদের সঙ্গে আপনারা এলেন, আপনার শাশ্বত পদচিহ্ন থেকে যে আবৃত্তিটি হলো সেজন্য আপনাকে ধন্যবাদ দিই, টিটো মুন্সিকে ধন্যবাদ দিই, এবং যারা আজকে আমাদের দর্শক শ্রোতা আছেন তারা কিন্তু সব কাব্যমদী, বাংলাদেশে প্রচুর মানুষ কবিতা পছন্দ করে, মানে তাদের কাছে আমরা পৌঁছে দিতে চাই। আপনারা ভালো থাকবেন। ভালো থাকবেন। কবিকেও ধন্যবাদ তার এত সুন্দর কবিতা লেখার, আমার কণ্ঠে পড়ার সুযোগ করে দেওয়ার জন্য, এবং আমার এটিএন বাংলার অগণিত দর্শক তাদেরকে প্রাণ ঢালা শুভেচ্ছা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এটিএন বাংলার অপরাজেয় বাংলাদেশ এবং ডাইনামিক গ্রুপ নিবেদিত সবার জন্য অনুষ্ঠান। আমরা এতক্ষণ ছিলাম সাহিত্য পর্বে, এবারে যাব সাম্প্রতিক ভাবনা পর্বে। এই পর্বে উপস্থিত আছেন আমাদের দেশের প্রখ্যাত নারী নেত্রী, লেখক, গবেষক, কবি এবং অপরাজেয় বাংলাদেশের সম্মানিত নির্বাহী পরিচালক ডক্টর ওয়াহিদা বানু। কথা বলছি তার সঙ্গে। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, ভালো আছি। মে দিবস গেল। মে দিবসের তাৎপর্য ছিল মেহনতি মানুষের মুক্তি। হেমার্কেটে যখন রক্ত দিয়েছিল আমাদের শ্রমিকরা, তখন তারা চেয়েছিল 8 ঘন্টা শ্রম জি, এবং ন্যায্য পারিশ্রমিক, এবং তাদের যেন অত্যাচারিত তারা না হয় মালিক কর্তৃক। সেই সব 1886 সালে যেটা হয়েছিল হেমার্কেটে, সেটা ছিল সারা বিশ্বের মেহনতি মানুষের একটা দৃষ্টান্তমূলক আন্দোলন, বিক্ষোভ। আজকে সেই জায়গা থেকে আমরা আজকে 21 শতকের কাছাকাছি এসে, একদম 21 শতকে এসে দাঁড়িয়েছি। তো আমাদের যে পরিবর্তন হয়েছে শিল্পের ক্ষেত্রে, প্রযুক্তির ক্ষেত্রে, আমাদের শ্রমিকের অবস্থাটা কি? সারা পৃথিবীর তাবৎ শ্রমিক, মেহনতি মানুষ যারা উৎসর্গ করেছে তাদের প্রাণ শুধুমাত্র শ্রমিক মেহনতি মানুষের ন্যায্য মজুরি পাওয়ার জন্য, অত্যাচারিত না হওয়ার জন্য, ন্যায্যতায় অধিকার এটা ভোগ করার জন্য, সুষ্ঠু একটা কর্মপরিবেশ পাওয়ার জন্য তাদের প্রতি আগে বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি। আমি বলবো যে দেখেন, কতশো বছর আগের কথা না, 1886 সালে। আমরা যদি হিস্ট্রি পড়ি, আসলে 1600 সালেও এরকম একটা অভ্যুত্থান হয়, 17 সালেও এরকম একটা অভ্যুত্থান হয়। প্রত্যেক 50 বা 30 বছর পর পর কিন্তু এরকম কিছু কিছু আন্দোলন, কিছু কিছু সোশ্যাল মোবিলাইজেশন, বিপ্লব হয়, যেটা জার্মানিতে হয়, স্পেনে হয়, আমেরিকাতে হয়, জাপানে হয়। এটা হবার পরে কিন্তু এসে 1886 সালে এটা শুরু খ্রিস্টপূর্ব 80 সালে জেকুয়ারি বিদ্রোহ হয়েছিল। দেখেন, সেটাও এরকমই এক বিদ্রোহ। তার মানে সারা পৃথিবীতে মানুষ যখন শুরু করলো যে আমি আপনার অধীনে চাকরি করছি, কাজ করছি, রাজা প্রজাদেরকে শাসন করছে, এই যে রাজা প্রজার সম্পর্ক, মালিক শ্রমিকের সম্পর্কের ভিতরে বড় রকমের একটা শোষণ আছে। এই শোষণটাই আসলে যাবতীয় বৈষম্যের সৃষ্টি করে, এবং এইটা শোষণের কারণেই আমাদের কৃষক, শ্রমিক, মজুর যারা আছে তারা অত্যাচারিত হচ্ছে, নিগৃহীত হচ্ছে, তারা ঠিকমতো বেতন পাচ্ছে না, তাদের দীর্ঘ একটা কর্মসময় সেখানে কাটাতে হচ্ছে, তারপরেও সেখানকার কোনো প্রফিট তারা পাচ্ছে না, এবং যে বেতনটা বা যে মজুরিটা তাদের পাওয়ার কথা, সেই মজুরিটাও তারা কিন্তু ঠিকমতো পায় না। এই না পাওয়ার কারণে কি হয়, কেন আমি এটাকে রিলেট করছি, সেটা হয় যে আমাদের যতই বিকশিত হয়ে থাক আমাদের শিল্প, আমাদের ব্যবসা, আমাদের বাণিজ্য, যদি আমাদের শ্রমিকদের হাত কর্মঠ না হয়, তাদের শরীরটা সুস্থ না থাকে, তাদের যদি কর্মপরিবেশটা আনন্দঘন না হয়, নিরাপদ না হয়, তাদের যে স্বাস্থ্যবিধি মেনে চলার কথা সেটা যদি ঠিক মতো না হয়, এবং কেউ অসুস্থ হয়, অ্যাক্সিডেন্ট করে, সে সময় যদি মালিক পক্ষ তাদের ট্রিটমেন্টের ব্যবস্থা না করে, তাহলে আসলে তাদের অধিকার চর্চার জায়গাটা ক্ষীণ হয়ে আসে। তখন হয় কি যে তারা তাদের কাজের প্রতি যে তাদের যে উদ্যোগ, উৎসাহ, মোটিভেশন, সেটা নষ্ট হয়ে যায়। ফলে হয় যে আমাদের শিল্প যতটাই উন্নত হোক, আমাদের বাণিজ্যিক অর্থনীতি যতই উন্নত হোক, যদি আমরা আমাদের শ্রমিক ক্যাটাগরিতে যে ভাই বোনেরা কাজ করেন তাদেরকে যদি আমরা টেনে ওই জায়গায় না আনতে পারি, তাহলে আমরা প্রকৃত অর্থে অর্থনীতির যে মূল চালিকা শক্তি তাদের হাতটাকে শক্তিশালী করতে পারছি না। এটা একটা। আর একটা বিষয় হলো বড়, সেটা হলো যদি
আমরা ধরে নিই সারা পৃথিবীতে পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থাই আসলে প্রাধান্য পাচ্ছে আজ অবধি, এবং সে কারণেই আপনি জানেন নারী আন্দোলন হচ্ছে, বৈষম্য বিরোধী আন্দোলন হচ্ছে, অনেক ধরনের বৈষম্যের আমরা শিকার। তো সেখানে দেখা যায় যে পুরুষ যেহেতু বলে ব্রেড আর্নার আর উইমেন আর দ্য ডিস্ট্রিবিউটর, তো ব্রেড আর্নার যে ব্রেডটা আর্ন করেন সেটা পরিবারে যত মানুষ থাকে তাদেরকে ইকুয়ালি বা যতটুকু দরকার সেভাবে তারা খাওয়াতে পারেন না, পোশাক আশাক দিতে পারেন না, লেখাপড়া করাতে পারেন না, এবং তাদের আগামী দিনের একটা সুন্দর ভবিষ্যৎ নিয়ে যে বেড়ে উঠবে সেটা নিশ্চিত করতে পারেন না। সে কারণে হচ্ছে কি আমরা যেটাকে বলি যে এটা স্পাইরাল পভার্টি, যে আমাদের যে দারিদ্রতা আছে এটা ঘুরছেই। কেন? আমার বাবা আমাকে ভালো খাওয়াতে পারছে না, আমি আমার ছেলেমেয়েদেরকে ভালো খাওয়াতে পারছি না, আমার ছেলেমেয়েরা সুস্থ সুন্দর উৎপাদনক্ষম নাগরিক হয়ে উঠছে না, ফলে সে তার পরিবারকে খাওয়াতে পারবে না। এই প্রজন্মের পর প্রজন্ম যে অবহেলিত, নিষ্পেষিত এবং নির্যাতিত হয়ে থাকছে, সে কারণেই কিন্তু আমাদের শ্রমিক, মেহনতি মানুষ, শ্রমিক, তাদের হাতটা শক্তিশালী আমরা করতে পারছি না। তো সে কারণে আমি বলবো যে তিনটা জিনিস খুবই জরুরি, এবং সরকার যেহেতু সামনে বাজেটের বিষয়টা আছে, একটা হলো যে শ্রমিকের ন্যায্য মজুরিটা আমাদের দিতে হবে উইদাউট এনি হেজিটেশন, উইদাউট এনি টার্মস অ্যান্ড কন্ডিশন। এটা করাই যাবে না। এবং আপনি যদি ধর্মগ্রন্থ দেখেন, বলা আছে ঘাম শুকাবার আগে তুমি তোমার পারিশ্রমিক দিয়ে দাও, কর্মচারীকে পারিশ্রমিক দিয়ে দাও। তার মানে আমরা ধর্মও মানছি না, সেটা একটা বড় কথা। আর একটা হলো যে যেখানেই যে কাজ করুক সেখানে কর্মপরিবেশটা মানে মানুষ বান্ধব হতে হবে, নারী বান্ধব হতে হবে। যেমন আপনি তো গার্মেন্টস ফ্যাক্টরি, ডিফারেন্ট ফ্যাক্টরিজ যদি দেখেন, ওখানে ব্রেস্ট ফিডিং কর্নার ম্যাক্সিমাম জায়গাতে নাই, ওখানে মেনস্ট্রুয়েশন হাইজিনের জন্য বাথরুম আলাদা নাই, ওখানে স্পেশাল কোনো সাপোর্ট দেওয়ার জায়গা নাই, প্রেগনেন্ট মাদারদের জন্য রেস্ট করার কোনো জায়গা নেই। তো এই ইস্যুগুলো সরকারকে দেখতে হবে। আর 3 নম্বর হলো তাদের যে ন্যায্যতা, অধিকারের বিষয়টা, অধিকারটা যেন তারা চর্চা করতে পারে, সে জায়গায় আমাদের মনোযোগী হতে হবে। গভর্নমেন্টের একটা জিনিস আমার কাছে খুবই পছন্দ হলো এবারে, যেটা লাস্ট অধিবেশনে একদম শুনতে পেলাম, আমি সবসময় তো শোনার সুযোগ হয় না, সেটা হলো যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেটা ডিক্লেয়ার করলেন যে আমরা প্রাইমারি স্কুলের শিশুদেরকে জুতা দেব, ব্যাগ দেব, বই তো আমরা দেবই। তো আমি ট্রুলি, আমরা যেহেতু শিশুদের নিয়ে কাজ করি, আমি ভীষণ রকম খুশি। বাট একই সাথে আমি বলবো, যদি আমরা দিই, শিশুদের মুখ থেকে খাবার কেড়ে নিলেও শিশুরা যত কষ্ট না পায়, তাদের হাত থেকে খেলনা কেড়ে নিলে তার থেকে অনেক বেশি কষ্ট পায় তারা। তো সে কারণে যে শিশুদেরকে আমরা বই, খাতা, ব্যাগ দেব, আমরা যেন সমস্ত সুবিধাবঞ্চিত শিশু যারা পথে থাকে, কর্মজীবী এলাকায় থাকে, যারা শিশু শ্রমের সাথে যুক্ত আছে, যারা পাহাড়ি এলাকাতে আছে, যারা চর এলাকাতে আছে, হার্ড টু রিচ এরিয়াতে আছে, তারা যেন শুধু টেলিভিশনে দেখে না শিশুদেরকে এগুলো দেওয়া হচ্ছে, আমরা পাচ্ছি না। তো এই বৈষম্যটা যেন আবার ছোটবেলা থেকে শুরু করা না হয়। সেখানে বাজেটের, টোটাল বাজেটের নট 5%, আমি বলবো 10% যদি নির্ধারণ করা হয় শিক্ষার জন্য, তাহলে আমরা বড় ধরনের একটা কাজ বাংলাদেশে করতে পারবো। যে স্বপ্নটা আপনি দেখেছিলেন যে শিশু কিশোরদের জন্য একটা আলাদা অধিদপ্তর, জি, সেটার খবর কি? সেটা নিয়ে আমি মনে করি এখন এই গভর্নমেন্টের সাথে আমাদের কোনো আলাদা করে বসা হয়নি। যেটা আমরা চেয়েছি, বাংলাদেশের তো 55 বছর বয়স হয়ে গেল, কিন্তু আমরা যেটা চেয়েছি যে শিশুদের জন্য আলাদা একটা মন্ত্রণালয় হোক। তো বিভিন্ন সরকারের সাথে আমরা যখন দেন দরবার করেছি, আলাপ আলোচনা করেছি, তখন সরকারের কথা ছিল যে আপা, এটা করতে গেলে কিন্তু আলাদা একটা খরচ আছে, হিউম্যান রিসোর্স আছে, অনেক বাজেট লাগবে, এই সে অনেক কিছু আমাদেরকে দেখানো হলো। তখন আমাদেরই প্রস্তাব ছিল যে যদি শিশুদের জন্য শুধু একটা অধিদপ্তর করা হয়, তাহলে যে ট্রাফিকিং হচ্ছে, তারপর চোরাচালানের সাথে শিশুদেরকে যুক্ত করা হচ্ছে, কিশোর গ্যাং তৈরি হচ্ছে, যেটা 5-10 বছর আগে আমরা নামই শুনি নেই, এখন 2000-5000 টাকা দিলে একটা কিশোর একজন মানুষকে খুন করতে পারে। তার মানে আমাদের দেশের একটা দুষ্ট চক্র, একটা গ্যাংস, যারা অ্যাডাল্ট, তারা কিন্তু এই শিশুদেরকে ব্যবহার করছে। তো তাতে করে আমাদের প্রজন্মকে, আমরা বড় তো হবেই তারা, কিন্তু আগে যেমন ওই যে মুরগি মিলন, পিচ্ছি হান্নান একদম নাম ছিল, আমাদের শিশুদেরকে এই ধরনের নামে ডাকা হবে, যেটা আসলে আমাদের অনভিপ্রেত, এটা আমরা চাই না। তো সে কারণে সেই জায়গাগুলোকে অ্যাড্রেস করতে হলে সমস্ত এলাকায় আমাদেরকে নজর দিতে হবে, এবং শিশু অধিদপ্তর যদি করা হয়, তাহলে প্রতিটা শিশুর জীবনমান উন্নয়নে আমরা মনিটরিং করতে পারবো।
ডক্টর ওয়াহিদা বানু, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি মে দিবস এবং আমাদের বাজেট নিয়ে, বিশেষ করে নারী এবং শিশু বান্ধব বাজেট আমাদের খুব প্রয়োজন, এবং সেখানে আমাদের বাজেটের একটা কিছু অংশ অন্তত যদি আমরা বাড়িয়ে দিই 5% থেকে 10%, তাহলে আমাদের হয়তো কাঙ্ক্ষিত সাফল্য আসবে। অবশ্যই। আপনাকে অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। আপনাকেও ধন্যবাদ এবং এটিএন বাংলার দর্শকদের অনেক অনেক ধন্যবাদ। সুধী স্বজন, আপনারা দেখছেন এটিএন বাংলার অপরাজয় বাংলাদেশ এবং ডাইনামিক গ্রুপ নিবেদিত সবার জন্য অনুষ্ঠান। আমরা এতক্ষণ ছিলাম সাম্প্রতিক ভাবনা পর্বে, এবারে যাব আবৃত্তি পর্বে। এই পর্বে উপস্থিত আছেন আমাদের দেশের বিশিষ্ট আবৃত্তি শিল্পী অ্যাঞ্জেলা। কেমন আছেন আপনি? ভাই আমি ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো আছে। আমরা জানি যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী আমাদের 25শে বৈশাখ একেবারে সমাগত। জি। আমরা চাই যে রবীন্দ্রনাথের একটি কবিতা আপনি পাঠ করুন। কোন জি। কবিতাটি পড়বেন? আজকে আমি আবৃত্তি করছি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের অন্যতম জনপ্রিয় একটি কবিতা প্রশ্ন। শুনি আমরা। ভগবান তুমি যুগে যুগে দূত পাঠায়েছো বারে বারে দয়াহীন সংসারে, তারা বলে গেল ক্ষমা করো সবে, বলে গেল ভালোবাসো, অন্তর হতে বিদ্বেষ বিষ নাশো। বরণীয় তারা স্মরণীয় তারা তবুও বাহির দ্বারে, আজি দুর্দিনে ফিরানো তাদের ব্যর্থ নমস্কারে। আমি যে দেখেছি গোপন হিংসা কপট রাত্রি ছায়ে, হেনেছে নিঃসহায়ে। আমি যে দেখেছি প্রতিকারহীন সত্যের অপরাধে, বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। আমি যে দেখিনু তরুণ বালক উন্মাদ হয়ে ছুটে, কি যন্ত্রণায় মরেছে পাথরে নিষ্ফল মাথা কোটে। কণ্ঠ আমার রুদ্ধ আজিকে বাঁশি সঙ্গীত হারা, অমাবস্যার কারা লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপনের তলে। তাই তো তোমায় সুধাই অশ্রু জলে, যাহারা তোমার বিষাইছে বায়ু নিভাইছে তব আলো, তুমি কি তাদের ক্ষমা করিয়াছো? তুমি কি বেসেছো ভালো? অনেক ধন্যবাদ অ্যাঞ্জেলা কবিতাটি সুন্দর করে পড়বার জন্য। আপনাকে অশেষ ধন্যবাদ ভাইয়া। সুধী দর্শক, আপনারা দেখছেন এটিএন বাংলার অপরাজয় বাংলাদেশ এবং ডাইনামিক গ্রুপ নিবেদিত সবার জন্য অনুষ্ঠান। আমরা এতক্ষণ ছিলাম আবৃত্তি পর্বে, এবারে যাব নৃত্য পর্বে।
সুপ্রিয় সুধী, আপনারা দেখছেন এটিএন বাংলার অপরাজয় বাংলাদেশ এবং ডাইনামিক গ্রুপ নিবেদিত সবার জন্য অনুষ্ঠান। আমরা দেখতে দেখতে অনুষ্ঠানের শেষ প্রান্তে। আমরা শুরু করেছিলাম সেই মে দিবসের কথা দিয়ে, আমরা শুরু করেছিলাম আমাদের সাহিত্য এবং সংস্কৃতির কথা দিয়ে। আমরা জানি যে আর কদিন বাদেই আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী। আমরা আমাদের বিশ্বকবির কবিতায়, গানে যে মানবতার কথা শুনি, যে শান্তির বাণী শুনি, সেগুলো কিন্তু আমাদের সমাজ পরিবর্তনের ক্ষেত্রে, আমাদের নৈতিকতা এবং মূল্যবোধের জাগরণের ক্ষেত্রে সবসময় কাজ করে যাচ্ছে। রবীন্দ্রনাথ যখন প্রশ্ন করেন, ভগবান তুমি যুগে যুগে দূত পাঠাইছ বারে বারে দয়াহীন সংসারে, আর শেষে তিনি বলছেন, তুমি কি তাদের ভালোবাসিয়াছ, তুমি কি করেছ ক্ষমা? আমরা কি ক্ষমা করেছি সেই সব মানুষদের যারা সভ্যতা বিরোধী, মানবতা বিরোধী? নিশ্চয়ই আমরা সবসময় ক্ষমার দৃষ্টিতে দেখব না। আমরা সবসময় আমাদের আত্মাকে, আমাদের চিত্তকে জাগরুক রাখবে অন্যায় এবং অসত্যের বিরুদ্ধে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।